আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের অফুরন্ত রত্নভাণ্ডার থেকে নিজের মতো করে বেছে নিয়ে কিছু কিছু ছোট গল্প উপন্যাস আপনাদের পড়ে শোনানোই এই চ্যানেলের উদ্দেশ্য। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আপনাদের মতামত, আপনাদের পছন্দ অপছন্দ কমেন্ট বক্সে আমাকে জানান। আপনাদের মতামত অত্যন্ত মূল্যবান, আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। ধন্যবাদ। আজ আপনাদের পড়ে শোনাব সুবোধ ঘোষের লেখা গল্প মিথ্যা মা। শুনতে থাকুন গল্প মিথ্যা মা। ঠাকুরপুরের রাজবাড়ি, অর্থাৎ সেই বিখ্যাত ঠাকুরপুর জমিদারির তিন আনি শরিক অজিত রায়চৌধুরীর বাড়ি। রাজবাড়ি নামটা এখন প্রায় অচল হয়ে এসেছে, আর কদিন পরে হয়তো একেবারে লুপ্ত হয়েই যাবে। শুধু আশেপাশে দু চার গ্রামের অতিবৃদ্ধ এবং চাষাভুষো মানুষ ছাড়া আজ আর কেউ ওই বাড়িকে রাজবাড়ি বলে না। সদর শহরের মধ্যে নয়, একটু দূরে, শহুরে জীবন এবং গেঁয়ো জীবনের মাঝামাঝি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে তিন পুরুষ আগের এই রাজবাড়ি। সদরের আদালতে ওকালতি করেন অজিত রায়চৌধুরী। প্রবীণ উকিল অজিতবাবুর পসারও এতদিনে বেশ প্রবীণ হয়ে উঠেছে। রাজবাড়ি নামটা ক্রমে ক্রমে জীর্ণ হয়ে উঠতেই উকিল বাড়ি নামটা বেশ প্রবল মুখর হয়ে উঠছিল এবং সেই নামটাই পাকা হয়ে যেত নিশ্চয়, কিন্তু হতে পারেনি। ঠাকুরপুরের ছেলে মেয়েদের ভাষায় নতুন একটা আখ্যা সবচেয়ে বেশি মুখর হয়ে পুরনো সব নামগুলোকে চাপা দিয়ে একেবারে নীরব করে দিয়েছে। ওই নাম এখন জয়া মায়ের বাড়ি। ওই বাড়ির বড় ছেলে মানিক, অজিতবাবুর ছেলে নয়। মানিক হলো অজিতবাবুর স্ত্রী জয়া দেবীর বড়দির সেজো ছেলে। মানিকের মুখের ভাষাটাই শেষ পর্যন্ত জয়ী হয়েছে। জয়া মাসিমাকে জয়া মা বলে ডাকে মানিক। তাই ঠাকুরপুরের সব ছেলেমেয়ের কাছে এবং সদরের কাছে এই বাড়ি জয়া মায়ের বাড়ি হয়ে গিয়েছে। কে না চেনে মানিককে? অতি ভালো ছাত্র এবং খেলতেও পারে কত ভালো। সেই মানিক তার যে জয়া মায়ের বাড়িতে থাকে, সেই জয়া মায়ের নামের গৌরবই আজ প্রাচীন রাজবাড়ি আর কিছুকালের উকিল বাড়ির নামের গৌরব ছাপিয়ে গিয়েছে। জয়া মায়ের নামে যেসব গল্প আর সংবাদ আজ প্রায় 22 বছর ধরে ঠাকুরপুরের আশেপাশে গায়ে আর সদর শহরের মনে মনে স্মৃতি হয়ে রয়েছে, সেই সব গল্প আর সংবাদের গৌরবই জয়ী হয়েছে বলা যায়। সে এক আশ্চর্য মনের ইতিহাস। পরের ছেলেকে সত্যি খাঁটি মায়ের মন দিয়ে নিজের সন্তানের মতো আপন করে নিতে পেরেছে, এমনই এক নারী জীবনের আগ্রহের ইতিহাস। এই বাড়িতে যেদিন বধূ বেশে প্রথম এসেছিল জয়া দেবী, সেই দিনটি হলো আজ থেকে 30 বছরের বেশি অতীতের একটি দিন। শান্তি ছিল, আনন্দও ছিল, কিন্তু একটি শূন্যতা যেন অদেখা স্বপ্নের মতো এই বাড়ির জীবনের সব চঞ্চলতার মধ্যে মুখ লুকিয়ে থাকত। আত্মীয় স্বজনেরা চিন্তান্বিত হয়েছিলেন এবং অজিতবাবুও মাঝে মাঝে কি যেন ভাবতেন। বছরের পর বছর পার হয়, তবু কোনো শিশুর কলরব জাগে না কেন এই বাড়ির বাতাসে? চিঠিপত্রে অনেক স্বজনের কাছ থেকে অনেক উপদেশ আসত। জয়া একটা মানত করুক, নইলে এত বড় বাড়ির এই ফাঁকা ফাঁকা ন্যাড়া ন্যাড়া ভাব ঘুচবে না। জয়ার কোল ভরে না উঠলে এই বাড়ির বুকের শূন্যতাও ভরে উঠবে না। অজিতবাবু গম্ভীর হয়ে কি যেন ভাবতেন, কিন্তু জয়া হেসে ফেলতেন। মানত করতে হবে কেন, দরকারই বাকি। একেবারে স্পষ্ট করে এবং অদ্ভুত এক তীব্র আগ্রহের ছোঁয়ায় যেন ছটফট করে জয়া বলে ফেলতেন একটা কথা, আর শুনে চমকে উঠতেন অজিতবাবু। জয়া বলতেন, যেখান থেকে পারো একটা বাচ্চা নিয়ে এসে ফেলে দাও না আমার কাছে।
নীরব ও নিরুত্তর অজিতবাবুর মুখের দিকে তাকিয়ে জয়া তেমনই অতি সহজে, অবাধে আর স্বচ্ছন্দে হেসে হেসে বলতেন, কোনো জ্বালা যন্ত্রণা দুর্ভোগ ভুগতে হবে না, অথচ একটা ছেলে চলে এলো কোলে, এই তো ভালো হলো। অজিতবাবু হাসেন, তা না হয় হলো, কিন্তু কিন্তু আবার কি? তুমি কি সত্যি মায়ের মন নিয়ে পরের ছেলেকে মানুষ করতে পারবে? কেন পারবো না? হয় না জয়া, তাতে পরের ছেলেকে শুধু মানুষ করা হয়, কিন্তু মায়ের আনন্দ পাওয়া যায় না। জয়া বলেন, খুব হয়, খুব পাওয়া যায়। শেষ পর্যন্ত জয়ারই এই অবাধ হাসির আগ্রহ সত্য হয়ে উঠল। সে সত্য আজ এই বাড়ির জীবনের দিকে তাকালেই দেখতে পাওয়া যায়। দেখে মনে হয় অজিতবাবু আর জয়া দেবী হলেন 3টি ছেলের ও একটি মেয়ের বাপ মা। বড় ছেলে মানিক হলো জয়া দেবীর বড়দির সেজ ছেলে, মেজ ছেলে তপেশ হলো জয়া দেবীর সেজ ভাসুরের ছেলে, একমাত্র মেয়ে মালতী, সে হলো জয়া দেবীর নদার মেয়ে, আর সবচেয়ে ছোটটি নিতু, যার নাম, সে হলো আরো দূরসম্পর্ক এক আত্মীয় সংসারের এক মা মরা ছেলে। নিতুর ভাষা অনুসারে মানিক হলো বড়দা, তপেশ মেজদা, মালতী হলো দিদি। বাড়ির ঝিচাকরের কাছে অজিতবাবু আর জয়া হলেন বাবা আর মা, এবং মানিক, তপেশ, মালতী আর নিতু হলো বড় খোকাবাবু, মেজ খোকাবাবু, দিদিমণি আর ছোট খোকাবাবু। এই পৃথিবীর নানা আঙিনা থেকে যেন এক একটি জ্যোৎস্না ছায়া আর শিশিরের কণা কুড়িয়ে এনে আপন সংসারে এক মায়া ভরা আঙিনা তৈরি করে নিয়েছেন জয়া দেবী। আপন পর সম্পর্কের নানা বিচিত্র আখাগুলি যেন এইখানে এসে এক নারী স্নেহের কাছে সব ভিন্নতা হারিয়ে এক হয়ে গিয়েছে। জয়া হয়েছেন জয়া মা। এই বাড়ির 3টি ছেলে আর একটি মেয়ের কাছে এই জয়া মা নামটি মানুষের ভাষার মধ্যে সবচেয়ে মিষ্টি নাম আর মায়াময় নাম। মানিক জানে, তপেশ জানে, মালতীও জানে যে শুধু মা নামে ওদের কেউ একজন আছেন, দূরেই আছেন এবং চিরকাল দূরেই থাকবেন। তারা আসেন মাঝে মাঝে, তাদের দেখতেও পাওয়া যায়, কিন্তু ওই পর্যন্তই, তার বেশি কিছু নয়। জয়া মার চেয়ে এরা বেশি আপনজন নয়, হতেই পারে না। তপেশের আপন মা একবার অনেক চেষ্টা করেছিলেন পুজোর সময় তপেশকে কদিনের জন্য নিয়ে যেতে। তপেশই গোঁ ধরে বসে রইল, পরের বাড়ি গিয়ে থাকতে ওর একটুও ইচ্ছে করে না। মা না হয়েও এত বড় মায়ের মনের গৌরব লাভ করেছে, এমন ব্যাপার কোথাও দেখা যায় না। প্রতিবেশীরা তাই বলে থাকেন। জয়ার নাম করতে বেশ একটু শ্রদ্ধাই অনুভব করতেন ঠাকুরপুরের অনেক সত্যিকারের মা। এ পাড়া আর ও পাড়া অনেক বাড়িতেই অনেক সময় আলোচনা হয়। বিনোদের মা বলেন, এর মধ্যে একটা কথা আছে যা কিন্তু তোমরা কখনো ভেবে দেখোনি। সুধার মা বলেন, কি? আগের জন্মে জয়া সত্যি ওদের মা ছিল, নইলে পরের ছেলের জন্য এতটা কেউ করতে পারে না। মায়ের মন কি এমনিতেই হয় ভাই? এসব আলোচনার কিছু কিছু কলরব মাঝে মাঝে জয়া দেবীর কানেও আসে। শুনে জয়া দেবীর মনের ভিতরটাও যেন কেমন হয়ে ওঠে। অদ্ভুত এক বিশ্বাসের বিস্ময় যেন বুকের ভিতর তৃপ্তি ছড়াতে থাকে। সত্যি কি মানিকটা, তপেশটা, মালতীটা আর নিতুটা আগের জন্মে তাঁরই কোলে প্রথম দেখা দিয়েছিল? তাই নিশ্চয়। হয়তো সেই আগের জন্মে ওদের পুরো আদর করতে পারেননি জয়া দেবী, তাই অদৃষ্ট আজ এই জন্মে ওদের আবার জয়া দেবীর কাছে এনে ফেলেছে। আশ্চর্য হয়ে ভাবেন জয়া দেবী, সত্যি তো, বড়দি আজ 6 মাসের মধ্যেও চিঠি দিয়ে একবার খোঁজ নিলেন না কেমন আছে মানিকটা। ও তো বড়দিরই আপন ছেলে। যাক গিয়ে, ওসব প্রশ্ন এখন আর জয়া দেবীর চিন্তার প্রশ্নই নয়। দুপুরের রোদে ঝলসানো আঙিনার দিকে তাকিয়ে বাড়ির ভিতরের বারান্দায় পাতা মাদুরের ওপর বসে জয়া দেবী চশমা চোখে পড়ছিলেন কতগুলি চিঠি। মানিকের বিয়ের জন্য পাত্রীর পরিচয় নিয়ে এসেছে অনেকগুলি চিঠি। বড় ছেলের বিয়ে, এই বাড়ির বউ হয়ে আসবে যে মেয়ে,
সে মেয়ে যেমন তেমন হলে চলবে না। বড়দি একটি পাত্রীর খোঁজ জানিয়েছিলেন। চিঠি পড়ে খুব ক্ষুণ্ণ হলেন জয়াদেবী। নিতান্তই বাজে একটা সম্বন্ধ। বড়দি কি বুঝবেন চাই? মানিকের সঙ্গে কেমন মেয়েকে মানাবে ভালো? বড়দি শুধু নামেই মা। মা, ওগো মা। অদ্ভুত একটা ডাক বাড়ির বাইরের বারান্দার দিক থেকে ভেসে আসছে। এই আহ্বানের স্বর, ভিখিরির গলার স্বর তো এরকম নয়। যেন অনেকদিন পর দূর থেকে ঘরে এসে ব্যস্তভাবে কেউ তাকে মা বলে ডাকছে। মা, ওগো মা। মা দূর ছেড়ে উঠে দাঁড়ালেন জয়াদেবী। ধীরে ধীরে হেঁটে এসে বাইরের বারান্দার উপর দাঁড়ালেন। দেখে আশ্চর্য হলেন। সত্যি ভিক্ষুক টিক্ষুক নয়, বছর 25-26 হবে। মানিকের চেয়ে কিছু বড়, রোগা চেহারার একটা লোক বারান্দার সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে রয়েছে। নোংরা একটি গেঞ্জি গায়ে, ছেঁড়া জুতো, একটা খাটো বহরের কোড়া ধুতি। অসুখে ভোগা চেহারা নয়, মনে হয় উপসী চেহারা। লোকটার চোখ দুটো বেশ ডাগর, নাকটাও বেশ টিকালো। রুক্ষ সূক্ষ্ম চুলে লম্বা একটা তেড়ি এলোমেলো হয়ে রয়েছে। জয়া বললেন, কে গো তুমি? লোকটা বলে, আমি তোমাকে এতদিনে চিনতে পেরেছি মা, কিন্তু তুমি আমাকে দেখেও চিনতে পারছো না। লোকটার দুটো চোখ ছলছল করে উঠল। জয়া বললেন, কি চাও বলো? লোকটা হাউমাউ করে কেঁদে ওঠে। আপন মার কাছে মানুষ যা চায় তাই চাই, আর কিছু চাই না। জয়া বললেন, তার মানে? লোকটা বললে, স্নেহ চাই মা, স্নেহ। অস্বস্তি বোধ করলেন জয়াদেবী। কে তুমি? নদীর ওপারের পলাশপুরের করুণা কালীর কাছে 15 দিন ধর্ণা দিয়েছিলুম মা, এক ফোঁটা জলও মুখে দিইনি। 15টি দিন আর 15টি রাত্রি করুণা কালীর পায়ের কাছে পড়েছিলুম। শেষে স্বপ্নে দেখা দিলেন করুণা কালী আর বললেন। লোকটা হঠাৎ চুপ করে গেল। জয়াদেবী বললেন, চুপ করলে কেন, বলো? করুণা কালী বললেন, যা, তোর আগের জন্মের মায়ের কাছে যা, তোর সব দুঃখ ঘুচে যাবে। লোকটা কয়েকটা সিঁড়ি উপরে উঠে এসে বললে, করুণা কালী বললেন, ঠাকুরপুরের রাজবাড়ির মা হলেন তোর আগের জন্মের মা। তাই তো ছুটে এলুম গো মা। চেঁচিয়ে ছটফট করে জয়াদেবীকে প্রণাম করবার জন্য সিঁড়ি ধরে উপরের বারান্দার দিকে এগিয়ে আসতে থাকে লোকটা। জয়া বললেন, থামো, বসো, ওসব কথা আমি বিশ্বাস করি না। লোকটা ধপ করে বসে পড়ে। বিশ্বাস করতেই হবে মা। জয়াদেবী হেসে বললেন, বিশ্বাস করি আর নাই করি, তুমি কি চাও বলো। লোকটা কাপড়ের খোঁট দিয়ে চোখ মোছে এবং অভিমানের স্বরে বলে ওঠে, কিছু চাই না। চুপ করে অনেকক্ষণ ধরে এই অদ্ভুত আবির্ভাবের রহস্যের দিকে তাকিয়ে থাকেন জয়াদেবী। এত কাঁদে কেন লোকটা? কেন এত অভিমান? 15টা দিন কিছু খায়নি? মাথা খারাপ হয়েছে বোধহয়। তবু তো মানুষ, ভুল স্বপ্ন দেখে আবোল তাবোল বকছে। কিন্তু কি দুর্ভাগ্য, একটা মিথ্যে স্বপ্নের জন্য কত কষ্ট পাচ্ছে ছেলেটা। জয়াদেবী বললেন, কিছু খাবে? হ্যাঁ। থালায় ভরে মিষ্টি আনেন জয়াদেবী। এগুলি খেয়ে নিয়ে ঢকঢক করে জল খায় লোকটা। হঠাৎ বলে, এবার যাই মা। জয়া বলেন, বসো একটু। একটা নতুন ধুতি মানিকের জন্য কেনা, এক জোড়া নতুন চটি আর একটা সিল্কের কামিজ নিয়ে আসেন জয়া। লোকটা ব্যস্তভাবে নতুন সাজ গায়ে চড়িয়ে আবার চুপ করে অন্যমনা হয়ে অন্যদিকে তাকিয়ে থাকে, কিন্তু চলে যায় না লোকটা। এবং আরো অদ্ভুত, জয়াদেবীও লোকটাকে চলে যাবার জন্য বলতে পারেন না। হয়তো পাগল, হয়তো একটা স্বপ্ন দেখেছে ছেলেটা, কিন্তু সেই স্বপ্নটাকে মিথ্যে মনে করবার কি আছে? আগের জন্মে একটা মায়ের কোলেই তো এসেছিল ছেলেটা। সে মা পৃথিবীতে এখন থাকতেও তো পারে।
জয়া বলেন, আজ তুমি যাও। উদাসভাবে বলে লোকটা, যদি কয়েকটা টাকা দাও মা। কেন? কেন আবার কি? আমি তোমার ছেলে, টাকা চাইছি তোমার কাছে, দিতে হবে। রাগ করে চেঁচিয়ে আবার কেঁদে ফেলে লোকটা, দিতে হবে। জয়া দেবী আর দেরি করেন না। তার মনের ভিতরটা যেন একটা মূর্খ বিশ্বাসের বেদনায় ফুঁপিয়ে উঠছে। এক্ষুনি বিদায় করে দেওয়াই ভালো। 10 টাকা লোকটার হাতে তুলে দিয়ে জয়া বললেন, এবার যাও, আর বিরক্ত করো না। লোকটা প্রসন্নভাবে অথচ তেমনি করুণ ছলছল চোখ নিয়ে এগিয়ে আসতে থাকে। বোধ হয় আগের জন্মের মাকে প্রণাম করতে চায়। হঠাৎ একটা কঠোর গর্জনের আঘাতে চমকে ওঠে দুপুরের নীরবতা। ফটক পার হয়ে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছেন চন্দননগরের ধীরেন ঠাকুরপো। এই বেটা এখানে কেন? তারপরেই এসে দাঁড়ায় শ্রীরামপুরের প্রতুল। এ কি, এই বেটা এখানে কি চাইছে বর্দি? জয়া বলেন, ওকে চেনো নাকি তোমরা? প্রতুল বলে, চিনি বই কি, এটা একটা মহাপুরুষ। জয়া দেবীর গলার স্বর ভয়ে কেঁপে ওঠে। তার মানে? ধীরেন ঠাকুরপো বলেন, মিথ্যে দুঃখের কথা বলে লোকের কাছ থেকে টাকা আদায় করাই ওর কাজ। প্রতুল বলে, আজ 3 বছর দেখছি ট্রেনে ট্রেনে ঘোরে, আর লোকের কাছ থেকে পিতৃ শ্রাদ্ধের জন্য সাহায্য চায়। ধীরেন ঠাকুরপো বলেন, সেদিনও তো আমার অফিসে গিয়েছিল রুগনা স্ত্রীর চিকিৎসার জন্য সাহায্য চাইতে, আমাকে দেখেই পালিয়ে গেল। লোকটা নির্বিকার, কোনো ভয় বা উদ্বেগের ছায়া মাত্র নেই লোকটার চোখে। ধীরেনবাবু বলেন, নিশ্চয়ই ওকে এই জুতো জামা কাপড় আপনি দিয়েছেন বৌদি। প্রতুল বলে, নিশ্চয়ই কিছু টাকাও আপনার কাছ থেকে আদায় করেছে। জয়া দেবী বলেন, হ্যাঁ। লোকটার ঘাড়ে হাত তুলে দেয় প্রতুল। বের করো টাকা, ফেরত দাও। লোকটা বলে, কেন দেব? আমার আগের জন্মের মা আমাকে দিয়েছেন, আপনারা সেই টাকা কেড়ে নেবার কে মশাই? ধীরেনবাবু লোকটাকে একটা ধাক্কা দেন। ছাড় ছাড়, নতুন জামা কাপড় চোপড় জুতো সব ছাড়। ধাক্কার চোটে লোকটার পা থেকে নতুন চটিটা খসে যায়। ধীরেনবাবু এক টান দিয়ে সিল্কের কামিজটাকে লোকটার গা থেকে খুলে নিলেন। চেঁচিয়ে ওঠে লোকটা, মা, ওগো মা, তুমি চুপ করে দাঁড়িয়ে কি দেখছো মা? এদের মানা করো মা। জয়া দেবী নীরবে দাঁড়িয়ে শুধু তার 2 চোখের একটা অর্থহীন চাহনি তুলে তাকিয়ে থাকেন। প্রতুল লোকটার হাত ধরে টান দেয়। লোকটা শক্ত মুঠো কঠোর এক পেছনে চূর্ণ করে দিয়ে টাকা কেড়ে নেয় প্রতুল। ধীরেনবাবু আবার একটা ধাক্কা দিয়ে লোকটাকে ফটকের দিকে টেনে নিয়ে চলেন। লোকটা চিৎকার করে, মা, ওগো মা, এরা যে আমার সব ছিনিয়ে নিল মা, তুমি ওদের মানা করো। জয়া দেবীর মনের ভিতরে যেন একটা বোবা বিস্ময়ের দুঃসহ বেদনায় ছটপট করছে। কোনো কথা বলতে পারছেন না জয়া দেবী। মিথ্যাবাদী একটা লোক ধরা পড়ে গিয়েছে আর জব্দ হয়েছে। জয়া দেবী বাধা দেবেন কেন? ফটকের কাছে লোকটাকে ঠেলে নিয়ে এলেন ধীরেনবাবু। এইবার ধীরেনবাবুর হাতের আরেকটি ধাক্কায় অদৃশ্য হয়ে যাবে জয়া দেবীর 2 চক্ষুর সম্মুখ থেকে এই মিথ্যা আগের জন্মের ছেলে। লোকটা মুখ ফিরিয়ে জয়া দেবীর দিকে হতাশভাবে তাকায়। তুমি আমার আগের জন্মের মা, কিন্তু তুমি মা হয়েও কি করেছিলে জানো? করুণাকালী স্বপ্নে আমাকে কি বলেছেন শুনবে? লোকটার ছল ছল চোখ দুটো হঠাৎ কটমট করে ওঠে। ধীরেনবাবু ও প্রতুল হঠাৎ হাত নামিয়ে কৌতূহলী হয়ে তাকিয়ে থাকেন। জয়া দেবী অপলক চোখে তাকিয়ে থাকেন। কি বলতে চায় লোকটা? লোকটা বলে, তুমি মা হয়েও নিজে হাতে আমার মুখে বিষ দিয়ে আমাকে মেরে ফেলেছিলে। লোকটাকে কঠোর একটা ঠেলা দিয়ে ফটকের বাইরে পার করে দেন ধীরেনবাবু।
প্রতুল হাত তুলে তাড়া করে যায় আরও কয়েক ঘা দেবার জন্যে। বাধা দিয়ে জয়া দেবী আর্তনাদ করেন, আর মেনো না ধীরেন ঠাকুরপো, ছুলে এসো প্রতুল, যেতে দাও ওকে। জয়া দেবীর চোখ ঝাপসা হয়ে যায়, তাই দেখতে পান না লোকটা চলে গিয়েছে কিনা। জয়া মাকে মিথ্যা মা বলে রটাতে চায়। কি ভয়ানক মিথ্যেবাদী ওই ছোঁড়া। কিন্তু জয়া দেবীর বুকের ভিতরটা কাঁপতে থাকে। মিথ্যে একটা গল্প, কিন্তু কি ভয়ানক সত্যের মতো একটা মিথ্যা।